জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। গোটা দেশে কোভিড-19 ভ্যাকসিনেশনের 1 বছর পেরিয়ে গেল। আজ 1 বছর পূর্ণ করলাম আমরা। 1 বছর ধরে গোটা দেশ জুড়ে চলছে টিকাকরণ পর্ব। আর এই টিকাকরণ পর্ব ভ্যাকসিন আমাদের এই কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার। গোটা দেশে আমরা একটা অসম লড়াই লড়ছি কোভিড-19 বিরুদ্ধে গত প্রায় 2 বছর ধরে গোটা বিশ্ব জুড়ে। আর তার মধ্যে আমাদের দেশের প্রায় 140 কোটি মানুষ, তারাও আমরা লড়ছি এই ভ্যাকসিন নিয়ে। গত 1 বছর ধরে একের পর এক ঢেউ, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, একের পর এক নিত্য নতুন ভেরিয়েন্ট, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা লড়ে যাচ্ছি। আর আমাদের হাতে অন্যতম হাতিয়ার ভ্যাকসিন। নিজেদের দেশে তৈরি করা ভ্যাকসিন তো রয়েছে বিদেশের ভ্যাকসিনও। আর সব কিছু নিয়েই আমরা লড়তে লড়তে 1টা বছর পার করে ফেললাম। এখনও অনেক পথ চলা বাকি, তার কারণ ভ্যাকসিনেশন এখনও সম্পূর্ণ নয়। আর এই নিয়েই আমরা আজ আলোচনা করব আমাদের বিশেষ এই অনুষ্ঠান টিকা তরজা। আমাদের সঙ্গে থাকবেন অতিথিরা। আমি একবার আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, রয়েছেন ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি, বিজেপির তরফে রয়েছেন ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এবং তৃণমূলের তরফে রয়েছেন বৈশ্বনর চ্যাটার্জি। আমরা আলোচনা করব এই টিকাকরণ নিয়ে আগামী দিনে কিভাবে এগোবে এবং নানা প্রশ্ন, নানা তরজা, রাজনৈতিক বিতর্ক, পক্ষে বিপক্ষে সব কিছু নিয়েই। তবে সব কিছুকে মাথায় রেখেই বছর পেরিয়ে 150 পার, 1 বছরে 150 পার, অর্থাৎ দেশ জুড়ে 156 কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। 93% প্রাপ্তবয়স্ক টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন, জোড়া ডোজ পেয়েছেন প্রায় 69%। টিকাকরণের বর্ষপূর্তিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুরুটা হয়েছিল গত বছর 16ই জানুয়ারি। সেদিন অতিমারির মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ পর্বের আনুষ্ঠানিক সূচনা করেছিল কেন্দ্রের মোদী সরকার। তারপর পেরিয়ে গেল ঠিক 1 বছর। রবিবার ভারতের টিকাকরণ কর্মসূচির 1 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আজ আমরা টিকাকরণ কর্মসূচির 1 বছর পূর্ণ করলাম। এই অভিযানে যুক্ত প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। কোভিড মোকাবিলায় টিকাকরণ কর্মসূচি অনেক শক্তি জুগিয়েছে, অনেকের জীবন ও জীবিকা রক্ষা করেছে। 2020-র শুরুতেই চীনের প্রাচীর টপকে এ দেশে ঢুকে পড়ে করোনা। সেই বছর মার্চ থেকে শুরু হয় লকডাউন। তারপর সংক্রমণের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে কখনো তালা খুলেছে, কখনো আবার শক্ত হয়েছে শিকল। এরই মধ্যে বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে তাল মিলিয়েই দেশেই করোনার টিকা কোভ্যাক্সিনের আবিষ্কার করেছে বিজ্ঞানী গবেষকরা। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করে এদেশে আরেকটি টিকা উৎপাদন করেছে পুনে সেরাম ইনস্টিটিউট, যার নাম কোভিশিল্ড। গত 1 বছরে দেশি বিদেশি অনেক টিকাই অনুমোদন পেয়েছে, কিন্তু এই 2 টিকার উপর এখনো সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ। টিকাকরণও শুরু হয়েছিল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের হাত ধরে। গত বছর 16ই জানুয়ারি থেকে শুরু হয় টিকাকরণ কর্মসূচি। শুরুতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়। 1 মার্চ থেকে 60 এবং কোমরবিডিটি থাকা 45 ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হয়। সেই বছরই 1 মে থেকে দেশের সব প্রাপ্তবয়স্কদের জন্য শুরু হয় টিকাকরণ কর্মসূচি। চলতি বছর 3রা জানুয়ারি 15 থেকে 17 বছর বয়সীদের জন্য চালু হয় টিকা পর্ব। 10ই জানুয়ারি থেকে কোমরবিডিটি থাকা 60 এবং করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য মন্ত্রক। বছর পেরিয়ে 150 কোটি টিকাকরণের মাইলস্টোন পার করে ফেলেছে ভারত। প্রথম 10 কোটি টিকার ডোজ দিতে সময় লেগেছিল 85 দিন। 50 কোটি টিকাকরণ হয়েছে 202 দিনে। 275 দিনে 100 কোটি ডোজের মাইলস্টোন ছুঁয়েছে দেশ। 21 अक्टूबर को भारत ने 1 बिलियन 100 करोड़ वैक्सीन डोज का कठिन लेकिन असाधारण लक्ष्य प्राप्त किया है। বছর পেরিয়ে দেশে টিকাকরণ হয়েছে 156 কোটির বেশি। বছর পেরিয়ে টিকাকরণ নিয়ে রেকর্ড অনেক, তবুও কিছু প্রশ্ন রয়েই গিয়েছে চিকিৎসক মহলে। আমরা কোনো রকম mRNA ভ্যাকসিনের সঙ্গে আমরা সম্পর্কই রাখিনি ন্যাশনালি। সেইটা খুব একটা বুদ্ধির কাজ হয়নি। আমরা চেয়েছিলাম আমাদের ভ্যাকসিনেশনকে দুটো দিকে ব্যালেন্স করে, কোভিশিল্ড যেটা অ্যাডেনোভেক্টর, কোভ্যাক্সিন যেটা অ্যাটেনুয়েটেড ভাইরাস, দুটোকে হয়তো আমরা চেয়েছিলাম আর একটু ব্যালেন্স আসতে, সেটা হয়নি। এখনো অনেক লক্ষ মানুষ আছেন যারা বুস্টার ডোজটা
কথা ছেড়ে দিন যারা সেকেন্ড ডোজও নেয়নি বা যারা এখনও আনভ্যাকসিনেটেড, তাদের ক্ষেত্রে যে মৃত্যু সম্ভাবনা বাড়বে এটা বলাই বাহুল্য, কিন্তু তারা ইজ আ হোস্ট যারা নতুন মিউটেশন তৈরির কারখানা হিসেবে পৃথিবীতে কাজ করতে পারে। তাই ঐতিহাসিক 1 বছরের শেষে দাঁড়িয়ে আমাদের এটাই শপথ নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে বুস্টার ডোজ, যারা এলিজিবল পপুলেশন, তারা নিশ্চিত করে বুস্টারটি নেব। আগামী দিনে দেশের বাজারে টিকার সংখ্যা আরও বাড়বে টিকাকরণের গতি। চিকিৎসক মহলের আশা, সব বাধা বিপত্তি তরজা পেরিয়ে টিকাকরণের আওতায় আসবেন প্রত্যেক দেশবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমেই ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, প্রথম 10 কোটি 85 দিনে, প্রথম 50 কোটি 202 দিনে, 275 দিনে 100 কোটি, আর তারপর 1 বছরের মাথায় 156 কোটি ডোজ দেওয়া হয়েছে। আমাদের এই ফিগার কি সন্তোষজনক? দেখুন, অসাধারণ নয়, তবে হ্যাঁ খারাপ নয়। আমি এইটুকু বলবো যে আমাদের দেশের যা জনসংখ্যা, যেখানে মানে ঘনত্ব অনেক বেশি, সেইখানে আমি বলবো যে হারে হয়েছে খারাপ হয়নি, অসাধারণ নয়। তবে একটা কথা, অনেক প্রান্তিক জায়গায় কিন্তু পৌঁছতে পারেনি। কিছু রাজ্য 100% কমপ্লিট করেছে, কিছু রাজ্য এখনও বাকি আছে, কিছু ট্রাইবাল এরিয়া বাকি রয়েছে। মোটের ওপর ভালো, আমি খারাপ দিকটা দেখছি না। কিন্তু এই প্রক্রিয়াটা যেন চলতে থাকে, প্রত্যেক দিন একটা করে রেকর্ড ভাঙা হয়, তাহলেই কিন্তু সম্ভব এই রোগটাকে আমি রোধ করতে পারবো। কারণ আমাদের এমআরএনএর দরকার নেই, এমআরএ নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। আমাদের যা ভ্যাকসিনেশন আছে, এই দুটো ভ্যাকসিনের ওপর আমরা করি। এরপর যদি এমআরএনএ আরও ভ্যাকসিন চাই, এরপর কিন্তু সম্পূর্ণভাবে একটা ব্যবসা হচ্ছে। সময় পেলে সেটা আমি বলবো, কিন্তু এই হচ্ছে আমার অনুধাবন করে এই সিদ্ধান্তে আমি বলবো উপনীত হলাম যে ভ্যাকসিন কিন্তু খারাপ জায়গায় যায়নি, প্রত্যেকটা রাজ্য কিন্তু ভালো মতন করেছে। টিকাকরণের গতি মোটের উপর সন্তোষজনক, আরও একটু গতি বাড়তে পারলে ভালো হয়, কিন্তু মোটের উপর সন্তোষজনক। আমি এখানে ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জির কাছে আসবো। ডক্টর চ্যাটার্জি, যেটা আমি অন্যান্য চিকিৎসকদের বক্তব্য আমরা শুনছিলাম যে এখনও যারা ভ্যাকসিন নেননি তারা বিভিন্ন মিউটেশনের কেরিয়ার, বিভিন্ন মিউটেশনকে আরও এগিয়ে দিতে সাহায্য করবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবার ভ্যাকসিন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের মানুষ চিন্তামুক্ত হবেন তখনই যখন সবার ভ্যাকসিনেশন সম্ভব হবে। সেটা কেন হচ্ছে না? বাধাটা কোথায়? ভ্যাকসিন দ্বিধা কি কোনো একটা ফ্যাক্টর? আমি আমার এই 1 বছরের এই ভ্যাকসিন, মানে 16ই জানুয়ারি তো আমি নিজেও প্রথমবার ভ্যাকসিন পেয়েছি। তো এই 1 বছরের বিভিন্ন রকম মানুষের সাথে কথাবার্তা বলে আমার একটা সুবিধে আছে। আমি জীবিকাগত কারণে একটু পেরিফেরিতেও যাই, মানে ধরুন মিদনাপুর জেলার ইন্টিরিয়ার, বর্ধমান জেলার ইন্টিরিয়ারে আমাকে যেতে হয়। তো কিছু মানুষের কাছ থেকে আমি অদ্ভুত কিছু জিনিস জানতে পেরেছি, যেগুলো আজকে এই 1 বছরের একটা ক্ষণে আপনাদের শেয়ার করছি। তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। 1 নম্বর হচ্ছে, অনেক পেশেন্ট আমাদের রিপিটেডলি বলা সত্ত্বেও, মানে যারা বাড়ির ডিসিশন মেকার, যারা কম্পারেটিভলি অল্প বয়স্ক, তারা মনে করছে বেশি বয়স্ক মানুষদের দেওয়া উচিত না। তারা ভাবছে যে বেশি কোমরবিডিটি আছে বলে ওনাদেরকে আমি দেব না, বা ওনাদেরকে আমি ভ্যাকসিন সেন্টারে নিয়ে যাব না, যেটা আমাদের কথার একদম উল্টো। আমরা যেখানে চিকিৎসকরা বারবার বলছি যাদের কোমরবিডিটি বেশি তাদের উল্টে আগে ভ্যাকসিন নেওয়া উচিত এবং অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যখন বলছি পেশেন্টকে ভ্যাকসিন নিতে, এবার তাদের ক্ষেত্রে কিছু বেসিক ডিজিজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কেউ ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে, সে মনে করছে ক্যান্সার কেমোথেরাপির সঙ্গে চলবে না, হয়তো সে ওরাল কেমোথেরাপি নিচ্ছে। বিভিন্ন, বিশেষ করে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারে ওরাল কেমোথেরাপি চলে। তো ওরাল কেমোথেরাপি যারা নিচ্ছে তারা বলছে যে যেহেতু কেমোথেরাপি চলছে ভ্যাকসিন নেব না। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এটা তারা নিজেরাই মনে করছেন, নিজেরাই এরকম একটা সিদ্ধান্তে আসছেন। এটা তো ঠিক যে কখনোই কোন চিকিৎসক তাদেরকে কথা বলছেন না, নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, ডাক্তারের পরামর্শ নিচ্ছে না। না, এটা তো কোনো রেকমেন্ডেশনই নেই। আমি তো নিজে রিউমাটোলজি প্র্যাকটিস করি, আমি তো সবাইকে বলছি ভ্যাকসিনের ক্ষেত্রে এই ওষুধগুলো কখনোই বাধা হতে পারে না, কিন্তু এরা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটা সেই ডাক্তারবাবুর সাথে কিন্তু ডিসকাস করছে না যার আন্ডারে সে আছে বা যে ইনস্টিটিউশনের সঙ্গে সে আছে। 3 নম্বর হচ্ছে, বাড়িতে যারা কাজ করতে আসছে, বিশেষ করে
যারা বাড়ির কাজের মহিলা বা মিস্ত্রি মজুর এরা যারা আছে, এদের মধ্যে একটা প্রতিক্রিয়া রয়েছে, আমি যদি ভ্যাকসিন নিই, আমার যদি কোনো কারণে করোনা হয়, তাহলে কিন্তু আমায় বাড়িতে ঢুকতে দেবে না। এই একটা লো সোশিও ইকোনমিক জায়গায় একটা সমস্যা আছে। আর 4 নম্বর, কিছু মানুষ আছে যারা ধরে নিচ্ছে যে আমাদের করোনা হবে না। বিশেষ করে যারা একটু দরিদ্র শ্রেণীর মানুষ, তারা ধরেই নিচ্ছে যে আমাদের করোনা হয় না, করোনা নাকি উচ্চবিত্ত মানুষের অসুখ। এই 4-5টা কারণে বেশ কিছু মানুষ আছে, ইভেন কলকাতাতেও আছে, পেরিফেরিতে তো আছেই, এরা ভ্যাকসিন আদৌ নেয়নি। এই মানুষগুলো, যেটা ডক্টর সরকার একটু আগে বললেন, এদের শরীরে কিন্তু অ্যাসিমটোম্যাটিক ভাবে বিভিন্ন রকমের স্ট্রেন ডেভেলপ করতে পারে, যেটা আমাদের জানা সম্ভব নয়। এবারে এই মানুষগুলো যে মুহূর্তে আমাদের কন্ট্যাক্টে আসছে অ্যাসিমটোমেটিক্যালি আমাদের শরীরে, মানে যারা ভ্যাকসিন নিয়েছে তারা হয়তো ভালোভাবে থেকে যাবে, কিন্তু যে বয়স্ক মানুষগুলো ভ্যাকসিন নেয়নি বা নিলেও একটা ডোজ নিয়েছে, এই মানুষগুলো কিন্তু এদের এই স্ট্রেনগুলোকে কিছুতেই সামলাতে পারবে না, আক্রান্ত হবে, অসুস্থ হবে এবং জীবনহানির সম্ভাবনা পর্যন্ত থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুব জোর দিয়ে দেখতে হবে এবং এদেরকে কিন্তু ভ্যাকসিনেট খুব দ্রুত করতে হবে। এই জায়গাতে আমি বিজেপির তরফে রয়েছেন ডক্টর শারদ মুখোপাধ্যায়, আমি শারদ বাবুর কাছে আসবো। শারদ বাবু, একটা সময় ছিল যখন মানুষ লাইনে দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা, ভোর 3টে রাত 2টো থেকে লাইনে দাঁড়িয়েছেন, ভ্যাকসিন পাননি, আবার ফিরে গেছেন, ভ্যাকসিনের যোগান অপ্রতুল ছিল, কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। এখনও যারা ভ্যাকসিন প্রথম ডোজও নেননি, তারা কি কারণে পাননি? মূল সমস্যাটা ঠিক কোন জায়গায়? প্রত্যন্ত এলাকায় সেখানে কি পৌঁছানো সম্ভব হচ্ছে না? সচেতনতার কোনো অভাব আছে কেন্দ্রের তরফে, কি মনে হয়? প্রথমে আমি বলি যে আমি আমার সশ্রদ্ধ প্রণাম ও নমস্কার জানাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই দেশের, ভারতবর্ষের ভ্যাকসিন আন্দোলনটা না একটা নতুন আঙ্গিকে এনে দিয়েছেন, একটা নতুন রূপ দিয়েছেন, একটা নতুন প্রেক্ষাপট এনে দিয়েছেন। আজকে দাঁড়িয়ে বলতে আমাদের দ্বিধাবোধ নেই, ভারতবর্ষে প্রায় দ্রুততম ভ্যাকসিনেশন হচ্ছে। ভারতবর্ষ প্রায় বিশ্বের সর্বাধিক ভ্যাকসিনেশনের জায়গায় চলে এসেছে। ভারতবর্ষ খালি নিজের দেশেই ভ্যাকসিনেশন কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে তা নয়, ভুলে গেলে চলবে না, 97টি দেশে ভারতবর্ষ কিন্তু মৈত্রীসুলভভাবে ভ্যাকসিন ডোনেশন বা ভ্যাকসিন মৈত্রীর কাজকর্ম করেছে, 97টি। সেখানে প্রায় 15 কোটি সেই প্রসঙ্গে আসবো, সেই প্রসঙ্গগুলোকে ইম্পর্টেন্ট। এবার অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু যে প্রশ্নটা ভ্যাকসিন যে পৌঁছানো, প্রায় 100% ভ্যাকসিনেশন কোথায় হয়েছে জানেন? প্রায় 100% এলিজিবল পপুলেশন 100%। হিমাচল প্রদেশ প্রায় 90 থেকে 95% এসেছে কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশ কিন্তু বেশ প্রত্যন্ত জায়গা, সেখানে কিন্তু সচরাচর এই বরফ এবং ঠান্ডা এবং পাহাড়ের মধ্যে যে ভ্যাকসিনটা পৌঁছে দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করা হয়েছে। এবং ভ্যাকসিনেশন যে পার্সেন্টেজ অফ পপুলেশন যদি দেখতে পারি, টপ 2টো রাজ্য কিন্তু কেন্দ্রশাসিত জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে নেই, খুব ভালো ভ্যাকসিনেশনের কাজ পশ্চিমবঙ্গে হয়েছে। এখন আমরা 3য় স্থানে আছি ভ্যাকসিনেশন নাম্বার ওয়াইজ, কিন্তু পার্সেন্টেজ অফ পপুলেশন যদি আমাদের দেখতে হয় সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ বেশ নিচে, শেষের দিক থেকে 5ম স্থানে পশ্চিমবঙ্গ। আমি বলছি শারদ বাবু, যাদের এখনো একটা ডোজও ভ্যাকসিন দেওয়া হয়নি, সেই সমস্ত মানুষগুলোকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা, আমি কোনো রাজ্য আলাদা করে বলছি না। ভ্যাকসিনের বলয়, এটাতেই আসি, ভ্যাকসিন বলয় যে আরো বেশি এর বলয়ের পরিধি বাড়াতে হবে এই নিয়ে কোনো দ্বিমত নেই। ভ্যাকসিন বলয়ে পরিধি বাড়ানোর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকার, সব রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে কাজ করছে। এই লড়াই আমার আপনার একার নয়, এই লড়াই কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বা বাকি রাজ্যের নয়, এই লড়াই বিজেপি বা তৃণমূল বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের নয়, এই লড়াই একটি রোগের সঙ্গে। এই লড়াইতে হাতে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অধিনায়কত্বে সব রাজ্য এবং সব মানুষ জুড়ে আমরা লড়াই শুরু করেছি। এই লড়াই আমরা জিতব এবং এখন অবধি 65% পপুলেশন ভ্যাকসিনেশন হয়েছে। খুব অচিরেই আমরা দেখতে পাচ্ছি যে এটা 70% ক্রস করবে, 70%। একদমই না, যেটা হয়েছে সেটা অবশ্যই প্রশংসা, সেটা বিভিন্ন মহল বলছেন, কিন্তু যে সামান্য অংশটুকু এখনো হয়নি তারা তো মারাত্মক ভালনারেবল। আমি এই জায়গাটাতেই বৈষ্ণব বাবুর কাছে আসবো। বৈষ্ণব বাবু, খুব সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাইবো যে যাদের এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি, কি মনে হয়? আপনারা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সংস্পর্শে আসেন, কি মনে হয় কি কারণে দেওয়া যায়নি তাদের?
না একটা দেখুন, উনি তো প্রধানমন্ত্রীকে খুব বাহবা দিয়ে অনেক কথা বললেন। আমি দেখুন এটা পারস্পরিক দোষারোপের জায়গা নয়, না, 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 আমরা তরজায় আসবো, কেন কিন্তু গণ চিতা যুদ্ধ সমাধিতে দেশে এসে এত অধ্যায় আলোচনা করতে চাইছেন না, আমি তাই বলছি না, তো অনেক কিছুই বলার আছে। নিশ্চয়ই আমরা আসবো, কিন্তু আমি জানতে চাইছি যে যাদের এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের ভ্যাকসিন না দেওয়ার মূল কারণটা ঠিক কি, বা যারা পাননি এখনো? না, ভ্যাকসিন তো মনে করুন, আমি বেঙ্গলের প্রেক্ষাপটে, বাংলার প্রেক্ষাপটে এইটুকু বলতে পারি যে অনেক রকম বিমাতৃসুলভ বা পক্ষপাতদুষ্ট আচরণের পরেও এই রাজ্যে কিন্তু ম্যাক্সিমাম লোককে ভ্যাকসিনেটেড করা গেছে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সংক্রমণ রোখার দায়িত্ব নিতে সবাইকে যে আহ্বান করেছেন, তাতে দেখা গেছে যে এখানে নানান ধরনের স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে ভ্যাকসিনেশন করা হয়েছে। কলকাতার, আমি যেহেতু কলকাতা পৌরসভার মেয়র পরিষদ হিসাবে কাজ করি, আমি জানি 144টা ওয়ার্ডই ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কোভিডশিল্ড এবং কোভ্যাক্সিন সেন্টার করা হয়েছে। এবং 10ই জানুয়ারি থেকে বুস্টার স্টার্ট করা হয়েছে এবং 15 থেকে 18 বছরের ভ্যাকসিন স্টার্ট করা হয়েছে। সুতরাং বেঙ্গল এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে, তার কারণ বুস্টার ডোজ ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। বুস্টার ডোজ দিতে হবে একটা বিরাট বড় সংখ্যক মানুষকে, কিন্তু এখনো প্রথম ডোজই পাননি এরকম একটা বড় অংশের মানুষ রয়েছেন, এবং তারা কিন্তু মারাত্মকভাবে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে তারা কিন্তু মূল দায়ী হতে পারেন, চিকিৎসকরাও বলছেন। আমরা এই জায়গাটাতে আসবো, একটা বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। গোটা দেশে ভ্যাকসিনেশন পর্বের 1 বছর পেরিয়ে গিয়েছে, 156 কোটিরও বেশি ডোজ ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, ভ্যাকসিন এফিসিয়েন্সি নিয়েও একটা প্রশ্ন উঠছে। ভ্যাকসিন অনেক ক্ষেত্রে আমরা শুনছিলাম যে এই তৃতীয় ঢেউয়ের সময়ও আমরা শুনছিলাম যে অনেক চিকিৎসক বলছেন যে ভ্যাকসিন নেওয়ার পর 9 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার বুস্টার ডোজ, এই বুস্টার ডোজের পরেও কি আবারও 4th ডোজের প্রয়োজন হবে? এটা কতদিন চলবে, কিভাবে এর শেষ? অনেক মানুষের বলি এই প্রশ্ন। দেখুন, চিকিৎসক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব, সব চিকিৎসকেরই আছে। সেটা হচ্ছে সব মানুষকে আহ্বান করা, হ্যাঁ ভ্যাকসিন নাও, অনুরোধ করা ভ্যাকসিন নাও, টিকা নাও, রোগটাকে আটকাও। আর এলার 4 অধ্যায় আমাদের দরকার নেই। আমরা এই 3য় অধ্যায় দিয়ে শেষ করতে চাই, সমাপ্তি ঘটাতে চাই এই কোভিডের গল্প। আর চাইছি না আমরা। অনেক হয়েছে, অর্থনীতি অনেকভাবে নাশ হয়েছে, মানুষ সংকটে আছে, এবার আমরা ফিরে আসি নিজের স্বমহিমায় আমাদের জীবনে। তো সেই জায়গায় থেকে আমি চিকিৎসক হয়ে যেরকম দায়িত্ব আমার আছে মানুষকে বোঝানোর, দায়িত্ব রাজনৈতিক দলদের আছে, রাজনৈতিক ব্যক্তিদের আছে, তার সাথে সমাজে যারা কাজ করছে তাদেরও দায়িত্ব আছে মানুষকে বোঝানোর। ক্ষুদ্র একটা অংশ হবেই যারা প্রতিবাদ জানাবে, কিন্তু আমাদের ভারতবাসীরা কিন্তু রাস্তায় মারামারি করেনি ভ্যাকসিন নেব আর নেব নার মধ্যে। আজ ক্যালিফোর্নিয়ার রাস্তায় মারামারি হয়। সেই জায়গায় থেকে আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত যে গতিতে যাচ্ছে আমি বলবো মোটের ওপর ভালো। সেই গতিটা যেন আরও বাড়ানো হয়। এবং পশ্চিমবঙ্গেও আজকে সবথেকে ভালো জিনিস, পশ্চিমবঙ্গে ভ্যাকসিন ওয়েস্টেজ হয়নি, কিন্তু ভ্যাকসিন হেসিটেন্সি এটা 6 থেকে 9 মাস। কিছু ভ্যাকসিনে তো বুস্টার ডোজ দিতেই লাগে। ভ্যাকসিন দ্বিধা নেই আমাদের দেশে, ভ্যাকসিন দ্বিধা অনেকটাই কম। আমি বিশ্বের অন্যান্য অনেক দেশের সঙ্গে তুলনা করলো, একদমই ঠিকই বলছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো উঠছে যে এই বুস্টার ডোজ বা 3rd ডোজ এটাই কি শেষ, নাকি এরপর আবারও নিতে হবে? দেখুন, 3rd ডোজ আমি মনে করি একজন চিকিৎসক হয়ে ঠিকমতো যদি আর 3 থেকে 4 মাসের মধ্যে ভ্যাকসিন প্রক্রিয়া সমাপ্তি ঘটে, আর যদি বৈকল্পিক রূপ তৈরি না হয়, আমরা ভারতবাসীরা অনেকটা নিশ্চিত জায়গায় চলে যাব। কারণ আমি বসছি একজন নাগরিক হয়ে, একজন চিকিৎসক হয়ে। আমার দায়িত্ব স্পষ্ট, সমাজকে ভীত সন্ত্রস্ত করা না, সমাজকে সাহায্য করা আর সাহস যোগানো, সেই কাজটা আমার। এবং আমি মনে করি আর 3 থেকে 4 মাসের মধ্যে নতুন বৈকল্পিক রূপ না তৈরি হলে আর কিন্তু ভারতবর্ষতে আবার আঘাত করবে না। এখন ভ্যাকসিন নিয়ে একটা ব্যবসা মডার্না করছে, ফাইজার করছে। এই জায়গায় আমরা আমাদের কোভিশিল্ড, কোভ্যাক্সিন নিয়েই আমরা যথেষ্ট সন্তুষ্ট। এইটা নিয়েই যেন আমরা শেষ করতে পারি আমাদের ভ্যাকসিন প্রক্রিয়া। ডক্টর চ্যাটার্জি, কি বলবেন? আমরা জানি যে ইসরায়েলের মতো দেশ যারা 4th ডোজের কথাও ভাবছে, অর্থাৎ 2nd বুস্টার ডোজের কথাও ভাবছে, খুব স্বাভাবিকভাবেই শেষ কোথায়? আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি 16ই জানুয়ারি আমার প্রথম ডোজ নিয়েছিলাম,
16ই ফেব্রুয়ারি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছিলাম, যেহেতু সেই সময় কোভিশিল্ড 4 সপ্তাহ ছিল, পরে সেটা বেড়ে 12 সপ্তাহ হয়েছিল। এক্সপেরিমেন্ট হয়ে হয়ে দেখা গেছিল যে এটার এফিকেসি অনেক দিন থাকছে, প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজের মাঝখানে 12 সপ্তাহ করা হয়েছিল, কিন্তু আমাদের সময় 4 সপ্তাহ ছিল। এবারে আমি এই গত ডিসেম্বরে আমার নিজের অ্যান্টিবডি টেস্ট করেছিলাম, কিন্তু আমার অ্যান্টিবডি ছিল না, আনডিটেক্টেড ছিল। আমি এই 10ই জানুয়ারি আমার বুস্টার ডোজ নিয়েছি। সুতরাং দেখা যাচ্ছে, এবং আমি কিন্তু নিয়মিত কোভিড পেশেন্ট দেখি, মানে আমার ওপিডিতেও পেশেন্ট আসে যে জ্বর নিয়ে আসে এবং পরবর্তীকালে দেখা যায় যে তার কোভিড পজিটিভ হলো। ইভেন আমি ইনডোরে রেগুলার রাউন্ড দিই, রেগুলার পিপিই কিট পরে রাউন্ড দিই। সুতরাং আমার একটা কিন্তু হালকা এক্সপোজার হতেই থাকে, তা সত্ত্বেও কিন্তু আমার অ্যান্টিবডি নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ একটা বুস্টার ডোজ বা একটা যে কোনো ডোজের এফিকেসি ওই 6 থেকে 9 মাস, তার বেশি নয়। এবার যদি আমার এই অসুখটার নিজে থেকে, যেরকম আজকে ওমিক্রন অনেকটাই কম ভিরুলেন্ট হয়েছে, এরকম এই ভিরুলেন্সটা যদি কমে গিয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ এইরকম দীর্ঘ মেয়াদি 6 থেকে 9 মাস ছাড়া প্রত্যেকটা মানে 100 কোটি মানুষকে যদি আমায় নিয়মিত ভ্যাকসিন দিতে থাকে, যেরকম আমাদের ইনফ্লুয়েঞ্জাতে প্রতি বছরে একটা করে দিতে হয়, এরকম যদি দেয়া হয়, এটা একটা অসম্ভব ব্যাপার এবং প্রচন্ড একটা কস্টলি একটা ব্যাপার, হেলথ কেয়ারের উপর একটা বিরাট বার্ডেন পড়ে যাবে। তবে সম্ভবত এটা হবে না, যেভাবে এই স্ট্রেনটা উইক হচ্ছে, ইনফ্লুয়েঞ্জার মতো এই রেগুলার ভ্যাকসিনেশন, কারণ ইনফ্লুয়েঞ্জা আমরা হয়তো বিদেশে কম্পালসারি ভ্যাকসিনেট করি, আমাদের দেশে কিন্তু একটা সিলেক্টিভ পপুলেশনকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করা হয় 60 বছরের ঊর্ধ্ব বা যাদের কোমরবিডিটি আছে। কিন্তু এখন যদি এরম দেখা যায় যে 140 কোটি পপুলেশনকে আমার প্রত্যেক বছর ভ্যাকসিনেট করতে হবে, তাহলে আমাদের পুরো স্বাস্থ্য দপ্তরটাই ওটার জন্য আয়োজিত থাকবে, একটা আলাদা দপ্তর করে ফেলতে হবে, ভ্যাকসিনেশন দপ্তর। এটা একটা হিউজ টাস্ক। আমার ধারণা এতটা খারাপ অবস্থা আমাদের হবে না, যদিও টু আর্লি টু কমেন্ট, কিন্তু আমার ধারণা এই যেটা স্যার বললেন আমি একমত, 4 মাস পরে এটা এমন একটা জায়গায় চলে যাবে যে আর 6টা করোনা ভাইরাস যেরকম আমাদের নর্মাল কমেন্সাল হিসেবে আছে, মাঝে মধ্যে সর্দি কাশি হয়, সেরে যায়, সেই জায়গায় হয়তো এই পার্টিকুলার স্ট্রেনটাও চলে যাবে। সেক্ষেত্রে শর্ত কি? সেক্ষেত্রে আমাদের 4 মাস পর এই ভেরিয়েন্টটাও চলে যাবে এবং 4 মাস পর আর এই মহামারীর অস্তিত্ব থাকবে না, সেটা বাস্তবভাবে কখন? যখন সবার অন্তত দ্বিতীয় ডোজ শেষ হবে? সেটা শর্ত হচ্ছে সবার দ্বিতীয় ডোজ শেষ হবে, এবং এই যে আমরা শুরুর দিকে যখন ভ্যাকসিন ছিল না বলতাম, সেটা হচ্ছে পপুলেশন হার্ড ইমিউনিটি, যেটা 70% পপুলেশন ভ্যাকসিনেট করলে হয়ে যায়। আজকে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, প্রায় 70% পপুলেশনের সেকেন্ড ডোজ হয়ে গেছে। সুতরাং এইবার এই পপুলেশন হার্ড ইমিউনিটি কিন্তু অ্যাক্ট করবে, এবং যেটা ইনফ্যাক্ট করছে। আজকে যে পরিমাণে মানুষ ইনফেক্টেড হয়েছে, সে পরিমাণে মানুষ কিন্তু হসপিটালাইজ হচ্ছে না, এবং ডেথ রেটটা যদিও আগের চেয়ে বেড়েছে, আগে 2 ছিল, এখন 39 হয়েছে, কিন্তু তাও ডেথ রেটটাও কিন্তু সেই অনুপাতে বাড়েনি, হসপিটালেও সেই ম্যামথ বাড়েনটা তৈরি হয়নি। এক অন্যতম অস্ত্র ভ্যাকসিন, এটা নিয়ে কোনো আমাদের দ্বিধা নেই। আমি সেকেন্ড ওয়েভে আমরা দুটো ভ্যাকসিন দিতে পারিনি। একেবারে আমাদের বিরতির একটা সময় হয়ে গিয়েছে, বিরতির পর আবারও আসবে এই প্রসঙ্গে আলোচনায়, সঙ্গে থাকুন। টিকাকরণে বর্ষপূর্তিতে কেন্দ্রে মোদী সরকারকে নিশানা তৃণমূলের। জোড়াফুল শিবিরের অভিযোগ, বিজেপির টিকা রাজনীতির শিকার বাংলা। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ব্যর্থতা লুকোতেই দোষারোপের কৌশল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বর্ষপূর্তিতেই করোনা টিকাকরণ নিয়ে রাজনীতির দরজায় জড়ালো কেন্দ্র ও রাজ্যের শাসক দল। রবিবার টিকাকরণ নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অভিযোগ, বিজেপির টিকা রাজনীতির শিকার বাংলা। কেন্দ্র তো আগেও আমাদের ভ্যাকসিন কম দিয়েছে, যার জন্য রাজ্য সরকারকে কিনতে হয়েছে ভ্যাকসিন। সুতরাং কেন্দ্রের ভূমিকা সমস্ত ভারতবর্ষ দেখেছে, বাংলা কিভাবে রাজনীতির শিকার হচ্ছে। টিকা নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাফল্যের চাবিকাঠি হচ্ছে একজনকে দিও না আর একজনকে দাও, এটা বিজেপির সাফল্যের চাবিকাঠি, আমরা এর প্রতিবাদ করি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ, টিকাকরণ নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতেই দোষারোপের কৌশল নিয়েছে তৃণমূল নেতৃত্ব। মমতা ব্যানার্জি বলেছিল যে ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন দেবে, এলাকাতেই গিয়ে ভ্যাকসিন দেয়নি, তো ঘরে ঘরে দেবে কোথায়?
অতএব ভ্যাকসিন নিয়ে তো তামাশা হয়েছে, কারণ আসল ভ্যাকসিনকে চেপে রেখে জাল ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা জাল ভ্যাকসিনের সাথে যুক্ত সেই সমস্ত মন্ত্রী নেতা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত এক বছরে রাজ্য জুড়ে 11,40,00,000 টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে জোড়া টিকা পেয়েছেন 4,55,00,000 মানুষ। টিকার একটি ডোজ পেয়েছেন 2,36,00,000 মানুষ। রাজ্যে ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়ে ফেলেছেন 2,53,000 মানুষ। দেশ জুড়ে সার্বিক টিকাকরণে উপরের দিকেই রয়েছে বাংলার নাম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে 23 কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে টিকাকরণ হয়েছে 14,31,00,000। টিকাকরণের তৃতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় কোভিড টিকার 11,40,00,000 ডোজ দেওয়া হয়েছে। বামেদের অবশ্য অভিযোগ, এই সব তথ্যের আড়ালে টিকা নিয়ে রাজনীতি করছে বিজেপি তৃণমূল দুপক্ষই। রাজ্য সরকার বলছে যে কেন্দ্রীয় সরকার তাদের ঠিকমতো করে টিকা করার জন্য ভ্যাকসিন সাপ্লাই দেয়নি। আবার সেই রাজ্য সরকারেরই এখতিয়ারে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি বলছে 112% ভ্যাকসিনেশন হয়ে গেছে। তথ্যের কারচুপিতে সরকার চলছে, দিল্লিরই হোক রাজ্যেরই হোক, মাঝের থেকে বিপন্ন হচ্ছে মানুষ। সব মিলিয়ে এক বছর পেরিয়েও অভিযোগ পাল্টা অভিযোগেই জর্জরিত দেশের টিকাকরণ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিজেপির তরফে শারদ দত্ত মুখোপাধ্যায় রয়েছেন। শারদ দত্ত বাবু, শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ বঞ্চনা হয়েছে টিকা নিয়েও, পর্যাপ্ত টিকা দেওয়া হয়নি, যার জন্য টিকা কিনতে হয়েছে একসময়, কি বলবেন? আপনাদের প্রতিবেদন থেকে জানতে পারলাম সব থেকে বেশি টিকাকরণ হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, বিজেপি শাসিত রাজ্য। 2 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে বিজেপির কোনো সরকার নেই। 3 নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানেও বিজেপির কোনো সরকার নেই। বিমাতৃসুলভ এবং পক্ষপাত দুষ্ট দুখানা শব্দ না খুব বদ অভ্যাসে দাঁড়িয়েছে তৃণমূল কর্তৃদের। আমি একটা আপনাদের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটা ছোট্ট তথ্য তুলে দিচ্ছি। তৃণমূলের বন্ধুরা একটা রোগে ভুগছেন, তথ্যাভাব। প্রধানমন্ত্রী অ্যানাউন্স করে 7ই জুন যে নিয়ে দেশব্যাপী ভ্যাকসিনেশন কেন্দ্র সরকার প্রশাসিত হবে 21শে জুন থেকে। আমি আপনাদেরকে প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডেল এবং মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুইটার হ্যান্ডেল থেকে 24শে জুনের পরিসংখ্যান জানাচ্ছি। 24শে জুনে 7ম স্থানে টিকাকরণে ছিল পশ্চিমবঙ্গ। 24শে জুন 2021 টিকাকরণ পশ্চিমবঙ্গ ছিল 2,31,623। সবার উপরে ছিল উত্তরপ্রদেশ। তখন 24শে জুনে টিকাকরণ ছিল 6,23,886। এখন আপনাদেরকে আরেকখানা পরিসংখ্যান দিচ্ছি। সেই পরিসংখ্যানটা হচ্ছে 16ই জানুয়ারির সকাল 7টায়। ভারতবর্ষের সর্বোচ্চ টিকাকরণ হয়েছে উত্তরপ্রদেশ, 23 কোটি। 2 নম্বর স্থানাধিকারী হচ্ছে মহারাষ্ট্র, 15 কোটি। 3 নম্বর স্থানাধিকারী পশ্চিমবঙ্গ, 12 কোটি। বলি টিকাটা কি এখানে একটা বিষয় রয়েছে, রাজ্যভিত্তিক জনসংখ্যাটা একটা বড় ফ্যাক্টর। আপনি যেমন বারবার বলছেন, আমরাও দেখিয়েছি যে উত্তরপ্রদেশ সবথেকে বেশি টিকাকরণ হয়েছে, তেমনি কেন্দ্রের শারদ দত্ত বাবু এই তথ্যটাও আপনি মানবেন যে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে 11টা রাজ্যকে সবথেকে উদ্বেগজনক বলা হচ্ছে টিকাকরণের ক্ষেত্রে, তার মধ্যে উত্তরপ্রদেশে একটা। পরিষ্কার স্বচ্ছ হিসেব, এটা পরিসংখ্যান, এটা আমার মন গড়া নয়। আমি বৈষ্ণববাবুর কাছে জানতে চাইবো, বৈষ্ণববাবু কি বলবেন? পশ্চিমবঙ্গে জুন মাস থেকে প্রতিক্রিয়া কিন্তু টিকাকরণ পশ্চিমবঙ্গে বেড়েছে। টপ 3টে রাজ্যের মধ্যে থামলে তো বলতে পারবো না, মহারাষ্ট্র এবং উনি বলেই যাচ্ছেন, ওনার টাইম শেষ হয়ে গেছে, তাও উনি বলে যাবেন। হ্যাঁ বলুন বৈষ্ণববাবু। আমি বলছি যে ওনারা নরেন্দ্র মোদীকে একটা মহাপুরুষ বানাতে চান, মানে বাহবা দিতে দিতে এমন একটা ফ্ল্যাটারিং করতে করতে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন, ওনারা ভুলে গেছেন যে টিকা নিয়ে কিভাবে বাংলার মানুষকে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন বিজেপি। ত্রুটিমুক্ত কিট এসছে, পর্যাপ্ত ভ্যাকসিন আসেনি, কিন্তু অথচ প্রত্যেকটা সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ওরা পাঠিয়েছেন। আজকে পশ্চিমবাংলাকে নিজেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। আজকে যে পশ্চিমবাংলায় এত মানুষ, সমস্ত মানুষ ভ্যাকসিন পেয়েছে, ডবল ডোজ পেয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকাঠামো, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর, কলকাতা পৌরসভার স্বাস্থ্য দপ্তর, সারা বাংলার যে স্বাস্থ্য কর্মীরা আছে তারা এটা করেছেন। একদমই সাধুবাদ জানাতেই হবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে। কিন্তু বৈষ্ণববাবু, শারদ দত্ত বাবু বলছেন যে ভ্যাকসিন তো কেন্দ্র পাঠিয়েছে। এই যে এত মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, 4 কোটির উপরে মানুষের দ্বিতীয় ডোজ হয়েছে, ভ্যাকসিন তো কেন্দ্র পাঠিয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন
পর্যাপ্ত ভ্যাকসিন পাঠায়নি, রাজ্য সরকারকে ভ্যাকসিন কিনতে হয়েছে, রাজ্য সরকার পরিকাঠামো তৈরি করেছে, রাজ্য সরকার মানুষকে ভ্যাকসিন দিয়েছে। ওনারা মানুষের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন, ওনারা সমাধি চিতা জ্বলেছে ভূপালে, কি উত্তর দেবেন? আজ সারা আন্তর্জাতিক নরেন্দ্র মোদীকে কোভিডকে নিয়ে কাজ করা দান করিয়েছিল, এটা সত্যি না মিথ্যে বলুন? পরিসংখ্যানটা দিন, পশ্চিমবঙ্গ কোথা থেকে ভ্যাকসিন কিনেছে? জানতে পারবেন আপনারা সরকারি তথ্যটা। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ কি রাজ্য ভ্যাকসিন কিনেছে? ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। শরৎবাবু, ভ্যাকসিন কিনতে হয়েছিল, একটা সময় এরকম পরিস্থিতি হয়েছিল যখন ভ্যাকসিন কিনতে হয়েছিল। একজন নেতা 10 বার হেরে গেছেন, কিন্তু রাহুল সিনহা বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে এতবার পরাজিত হয়েছে একজন বিজেপির নেতা, তিনি এক্ষুনি একটা তথ্য দিলেন, ভুল তথ্য, যে বিজেপি নাকি রাজ্য সরকার নাকি কাজ করেনি। রাজ্য সরকার যদি কাজ না করে থাকে তাহলে পশ্চিমবাংলার সমস্ত মানুষ সেকেন্ড ডোজ পেল কি করে সমস্ত জায়গায় হেলথ সেন্টারগুলোতে ভ্যাকসিনেশন দেওয়া হলো, অ্যান্টিজেন টেস্ট হলো, আরটিপিসিআর টেস্ট হলো, উনি ভ্যাকসিন কেনা হয়েছে রাজ্য সরকার পরিসংখ্যান দাঁড়িয়েছেন 10 বারই হেরেছেন। 21 জুনের পর থেকে রাজ্য সরকার কতটা ভ্যাকসিন কিনেছেন তার পরিসংখ্যান দিন। 21 জুন 2021 রাজ্য সরকার পর্যাপ্ত, আপনার মতো তো টুইটার হ্যান্ডেল থেকে আর কেন্দ্রীয় সরকারের পাপেট হয়ে আমি যা বলেছি তার পরিসংখ্যান দিয়েছি, পরিসংখ্যানটা দিন আপনি। বাংলার মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ, কথাই ছিঁড়ে ভেজে না তো আমার দুটো শব্দ বিমাতৃসুলভ তার শরৎবাবু, আমি পরিসংখ্যান চাইছি, আমি আর কিচ্ছু চাইনি। বিজেপি শাসিত রাজ্য বলে ভ্যাকসিনের একটা বঞ্চনা করা হয়েছে, পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হয়নি। তাহলে 1 আর 2 আর 3 নম্বরে মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ এলো কি করে? সবাই ভ্যাকসিন কিনেছে বলছেন, তাই তো? একটা অংশ ভ্যাকসিন কিনতে হয়েছে রাজ্যকে। আমার পরিসংখ্যানটা চাইছি। এটা তো সত্যি যে আমরা একটা সময় দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে দাঁড়িয়েছেন, ভ্যাকসিন পাননি, ভ্যাকসিন না পেয়ে ফিরে গিয়েছেন, আবার পরের দিন এসে লাইন দিয়েছেন, পরের ডেট পাওয়ার জন্য টোকেন নিয়েছেন, ভ্যাকসিন নেই, ভ্যাকসিন আসছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে না পর্যাপ্ত। এই সময়টা তো আমরা পেরিয়ে এসেছি, এটা তো সত্যি শরৎবাবু। হ্যাঁ, এটাও যেমন সত্যি আপনাদের কথা অনুযায়ী, আরেকটা জিনিসও সত্যি যে এই রাজ্যেই কিন্তু আবার 2 নম্বরই ভ্যাকসিন হয়েছিল, ভুলে গেলে চলবে না। সেই ভ্যাকসিনের নাম দেবাক্সিন, দেবাঞ্জনের ভ্যাকসিন। এটাও কিন্তু বিরল, সেটাও বলুন আপনারা যে এই রাজ্যেই কিন্তু ভ্যাকসিনের 2 নম্বর ভ্যাকসিনও বেরিয়েছিল, যেখানে জল দেওয়া হয়েছিল, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ সেখানে ভ্যাকসিন নিয়েছিলেন, নিয়ে অসুস্থ হয়ে শরৎবাবু, অনেকেই বলছেন বুস্টার ডোজ দেওয়ার যে সিদ্ধান্ত, বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি যে 3রা জানুয়ারি এবং 10ই জানুয়ারি থেকে বুস্টার ডোজ, প্রিকশনারি ডোজের টিকাকরণ শুরু হয়েছে। শারদবাবু, 2022 প্রথম তারিখে 5085 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, 10,88,000 মানুষকে এখনো পর্যন্ত টিকা দিয়েছে 15 জুলাই থেকে। এখানে হাস্যকর হচ্ছে ভারতবর্ষের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত কি আরো একটু আগে নেওয়া উচিত ছিল? অনেকেই বলছেন যে বুস্টার ডোজ নেওয়ার সিদ্ধান্তে দেরি করেছে। না, আমি আবারও বলে দিই, বুস্টার ডোজ সম্বন্ধে আবারও বলি, তথ্য এবং পরিসংখ্যান না নিয়ে কথা বলবো না। সারা বিশ্বব্যাপী বুস্টার ডোজ প্রথম শুরু হয় ডিসেম্বর মাসে, বিশ্বব্যাপী। এখন অবধি মাত্র 34টি দেশ বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, তার মধ্যে ভারতবর্ষ একটি। ভারতবর্ষের অ্যানাউন্সমেন্ট হয় ইন জানুয়ারি, সেখানে হয়তো তার 1 মাস আগে বিশ্বের বাকি কিছু দেশ, 24টি দেশ অ্যানাউন্স করেছিল হচ্ছে ফ্রম ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 31। তার সঙ্গে 3 জানুয়ারি থেকে আমি এখানে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, বুস্টার ডোজ আমাদের দেশে নেওয়া শুরু হয়ে গিয়েছে, 15 থেকে 18 টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। কোথাও কি মনে হয় এই প্রিকশনারি ডোজ বা বুস্টার ডোজ যেটা বলা হচ্ছে তার গতিটা আরো বাড়ানো উচিত? দেখুন, যে গতিতে চলছে এই মুহূর্তে। তবে একটা কথা, ভারতবর্ষে 70 থেকে 75% ডাবল ডোজ পাওয়ার পরই সেটা কিন্তু আরো কার্যকরী ভূমিকা নেবে। এখনো পর্যন্ত 65% হয়েছে, সেটা 70-75 হওয়ার পর হয়তো বুস্টার ডোজটাকে গতি বাড়ানো যেতে পারে। এখন যাদেরকে নির্দিষ্ট একটা বয়সের কথা উল্লেখ করা হয়েছে যে 60 বছরের ওপর এবং আনুষঙ্গিক রোগে তারা রোগাক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বুস্টার ডোজের কথা। আর 15 থেকে 18
ওইটা কিন্তু নামাতে হবে, 15 থেকে 18 ওটা 12-এ আনতে হবে যত শীঘ্রই সম্ভব। এটা আপনি বলছেন যত শীঘ্র সম্ভব ওটা 12 বছর অবধি আনতে হবে, অর্থাৎ 12 বছরের স্কুল বন্ধ, পাঠশালা বন্ধ হয়ে রয়েছে, এটা কিন্তু মেনে নিতে হবে। তাদের ক্যারিয়ার আছে। ডক্টর চ্যাটার্জি, এখানে আমার প্রশ্ন, ডক্টর চ্যাটার্জি, আমরা মূলত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দিচ্ছি, 8টি ভ্যাকসিনকে আমাদের দেশে জরুরি প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু আমরা মূলত দিচ্ছি কোভ্যাক্সিন, কোভিশিল্ড, সব থেকে বড় অংশ দেওয়া হচ্ছে কোভিশিল্ড। কোভিশিল্ডের উপর কোথাও একটা ওভার ডিপেন্ডেন্সি, এটা আগামী দিনে কোনো সমস্যা তৈরি করবে না তো? ভ্যাকসিন অপ্রতুলতার বিষয়টা যদি আমরা মাথায় রাখি। মানে ভ্যাকসিন যদি সেখানে কম পড়ে, কোভিশিল্ড যে কোম্পানি তৈরি করছে সেই সেরাম ইনস্টিটিউট যদি তারা বলেন যে আমরা এত ভ্যাকসিন এত কম সময়ে তৈরি করতে পারছি না, সেক্ষেত্রে আলাদা কথা। কিন্তু আদারওয়াইজ কোভিশিল্ডের এফিকেসি কিন্তু যথেষ্ট ভালো। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড যে দুটো আমাদের দেশে দেয়া হয়েছে, দুটোই আমাদের ভারতে যে স্ট্রেনগুলো কোভিডের পাওয়া গেছে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে খুবই কার্যকরী ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত ডেটা আমরা পেয়েছি এই দুটো ভ্যাকসিনের ক্ষেত্রে, তাতে এই পার্টিকুলার দুটো ভ্যাকসিন কিন্তু আমাদের গোটা পপুলেশনে যথেষ্ট ভালো কাজ করছে। একটা জিনিস মানতে হবে, 140 কোটি পপুলেশনের মধ্যে যে পরিমাণ মানুষ ফার্স্ট ওয়েভে, সেকেন্ড ওয়েভে এবং এখনো পর্যন্ত হওয়া থার্ড ওয়েভে অ্যাফেক্টেড হয়েছে, সেই পরিমাণটা কিন্তু যথেষ্ট কম। হয়তো এখন অনেক বেশি পরিমাণে ইনফেক্টেড হচ্ছে, কিন্তু তাও আমি বলবো এই পরিমাণগুলো, সংখ্যাগুলো কিন্তু অনেকটা কম। আমি এর থেকে আরও 10 টাইমস বেশি ধরছি যারা টেস্ট করায়নি। সেটা ধরলেও দেখা যাবে যে কম্পেয়ার টু ইউএসএ, কম্পেয়ার টু ইউকে, কম্পেয়ার টু ইটালি, ভারতের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। একদমই একদমই। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছে যে আরো যদি ভ্যাকসিনের ভ্যারাইটি, আরো ভ্যাকসিনের ভ্যারাইটি যদি বাড়তো, আমরা স্পুটনিক জানি, আমরা জাইকভ ডি জানি, আমরা আরো একাধিক ভ্যাকসিন জানি, মিক্স অ্যান্ড ম্যাচের তত্ত্ব অনেকে আনছেন, ভ্যাকসিনের ভ্যারাইটি যদি আরো বেশি থাকতো বাজারে, তাহলে কি লড়াইটা আরো জোরদার হতো? এই প্রসঙ্গে আসবে, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, বিরতির পর আমরা আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় রয়েছেন বিজেপির তরফে। শারদ দত্ত বাবু, আমি বিরতিতে যাওয়ার আগেও যে প্রশ্নটা করছিলাম যে কোভিশিল্ডের উপর বেশি নির্ভরশীলতা, বা মাত্র দুটো ভ্যাকসিন বাজারে রয়েছে, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, যদিও প্রয়োগের ছাড়পত্র জরুরি ভিত্তিতে সেটা অনেকগুলো ভ্যাকসিনকে দেওয়া রয়েছে, কেন সেগুলো বাজারে আসছে না, সেগুলো অ্যাভেলেবেল হচ্ছে না খুব বেশি পরিমাণে? যদি ভবিষ্যতে আবারও এরকম হয়, কোভিশিল্ড পর্যাপ্ত প্রস্তুত করতে পারলো না, যোগান দিতে পারলো না, তাহলে তো আবারও সমস্যা তৈরি হবে। কোথাও কি মনে হয় যে কেন্দ্রের ভ্যাকসিন নীতি সেটা আরও তৎপর, আরও সক্রিয় হওয়া উচিত? না, কেন্দ্রের ভ্যাকসিন নীতি অনুযায়ী তো এখন অবধি খালি দুখানা ভ্যাকসিন নয়, আরো অনেকগুলো ভ্যাকসিনকে সম্মতিপত্র, ছাড়পত্র দেওয়া হয়েছে। বললাম সে কথা, কিন্তু সেগুলো তো খুব একটা আমরা বাজারে দেখছি না। সেগুলোর অ্যাভেলেবিলিটি আরেকটু বাড়ালে নিশ্চয়ই খুশি হব, সেটা নিয়ে আমার কোনো রকম দ্বিমত নেই। অবশ্যই বাড়ছে না কেন, অ্যাভেলেবিলিটি সমস্যা কোথায়? হ্যাঁ, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, কারণ প্রথমে এই দুটো ভ্যাকসিন আসে, কেন্দ্রের সম্মতি পায়, প্রথমে কোভিশিল্ড, তারপরে কোভ্যাক্সিন, এবং তারপরে 3 নম্বর স্থানে স্পুটনিক আসে। অনেক দিন হয়ে গিয়েছে স্পুটনিক একটা বিদেশি ভ্যাকসিন, তারপর জাইকভ ডি আসে, এবং আমার মনে হয় যে সামনের 2-3 মাসের মধ্যে বাকি ভ্যাকসিন যেগুলোর কথা বললাম আমরা, স্পুটনিক বলুন, জাইকভ ডি বলুন, আমার যতদূর মনে হয় চাইনিজ ভ্যাকসিনও হয়তো আসতে পারে ভারতবর্ষে। যত ভ্যাকসিন বাড়বে তত ভ্যাকসিনের চয়েস বাড়বে, এবং যত চয়েস বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আরও দ্রুত গতিতে ভ্যাকসিন প্রকল্প চলবে। তবে আমার মনে হয় এখন অবধি যা ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি আছে সেটাতে আমি ভারতীয় হিসেবে এবং চিকিৎসক হিসেবে গর্বিত, এবং বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম ভ্যাকসিনেশন চলছে এখানে, সেটা নিয়ে কোনো রকম আমার মনে হয় না কারুর কোনো রকম বিতর্ক। গর্বের প্রসঙ্গ যখন বললেন, হ্যাঁ এটা তো মানতেই হবে। আমি এই প্রসঙ্গে বৈষ্ণববাবুর কাছে আসবো। বৈষ্ণববাবু, একটা কথা তো ঠিক যে এই যে বিশাল বড় একটা ভ্যাকসিনেশন ড্রাইভ গোটা বিশ্বজুড়ে কোভিড-19-এর বিরুদ্ধে, সেখানে মাত্র কয়েকটা দেশ, যাদের মধ্যে ভারত অন্যতম, যারা নিজেরা ভ্যাকসিন একেবারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, দেশীয় রিসার্চের মাধ্যমে তৈরি করেছে। আমরা জানি কোভ্যাক্সিন তৈরি হয়েছে, এটা তো একটা বিশাল বড় গর্বের জায়গা। আর এর পাশাপাশি আমাদের দেশ বহু দেশকে ভ্যাকসিন প্রোভাইড করেছে, ভ্যাকসিন সাপ্লাই করেছে। সেটা কি মনে হয় না যে এটা কেন্দ্রের একটা বিশাল বড় সাফল্য?
না, আপনি অন্য দেশকে সাপ্লাই করেছেন, উনি মৈত্রী তৈরি করেছেন, তখনও নিজের দেশের মানুষ পায়নি, এরকম অনেকগুলো আলোচনা এসছে এর আগে। তো উনি যেটা কোভ্যাক্সিন বলছেন, কোভ্যাক্সিন অনেক সময় দেখা গেছে যে বিদেশে এটাকে ছাড়পত্র, বিদেশে যেতে গেলে কোভ্যাক্সিনের টিকাকরণটাকে প্রথমে অ্যালাউও করা হচ্ছিল না, এটাও খবর হয়েছিল। তো আমরা ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই চাইবো যে ভারতবর্ষ মুখ উজ্জ্বল হোক, কিন্তু যেভাবে মানে দেশের টিকাকরণ নিয়ে রাজনীতি করা হয়েছে, যেভাবে বাংলাকে আমরা মনে করেছি, ওনারা বাংলাকে বঞ্চনার কথা স্বীকার করবেন না, নেতাজি ট্যাবলো বাদ গেছে সেটাও বাঙালি হিসাবে আমাদের মনে লাগছে, সেটাও স্বীকার করবেন না, কিন্তু আমরা মনে করছি যে বাংলার মানুষের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। এবং আপনাকে আমি বলছি যে ভারতবর্ষের যদি মুখ উজ্জ্বল হয় তাতে আমাদের ভারতবাসী হিসাবে নিশ্চয়ই আমরা গর্বিত হব, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বিজেপি সরকারের আমলেই নদীতে মানুষের মৃতদেহ ভেসে এসছে, এটাও ঠিক যে গণচিতা জ্বলেছে ভূপালে, সমাজ আমরা দেখেছি, এবং দেশের আন্তর্জাতিক প্রেস ভারত সরকারকে সমালোচনা করেছেন ভারতবর্ষের এই কোভিড পরিস্থিতিকে নিয়ে। কি বলবেন শারদত বাবু, কি বলবেন? স্বীকার করতে হবে, উনি ক্রেডিটটা নেবেন আর ডিসক্রেডিটটা নরেন্দ্র মোদী দেবেন না, এটা তো হতে পারে না। নরেন্দ্র মোদীকে ডিসক্রেডিটটা নেবেন না, শুধু ক্রেডিটটা নিতে চাইবেন, বাহবা নিতে চাইবেন, এটা তো হতে পারে না। একদম ঠিক, এটাও ঠিক যে ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ভারতবর্ষের লোকতন্ত্রের প্রমুখ সাংসদ একজন ভুয়া ভ্যাকসিন পেয়েছিলেন, এটাও ঠিক, এটা খালি পশ্চিমবঙ্গেই সম্ভব, এটাও ঠিক। আমি বৈষ্ণববাবুর কাছেও আসবো। বৈষ্ণববাবু, যে অভিযোগটা আপনারা বারবার করছেন যে ভ্যাকসিন দেওয়া হয়নি, ভ্যাকসিন অপ্রতুল, পর্যাপ্ত ভ্যাকসিন আসেনি, এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভ্যাকসিনের যোগান রয়েছে নাকি এখনো অপর্যাপ্ত? তা ভ্যাকসিন তো রাজ্য সরকারও ব্যবস্থা করেছে, আমরা তার পরিকাঠামো তৈরি করেছি, বাংলার মানুষ ভ্যাকসিন পেয়েছে, বাংলায় কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে, বাংলায় সেফ হোম তৈরি করা হয়েছে, সারা রাজ্য প্রশ্নটা এই কারণেই করলাম তার কারণ বুস্টার ডোজ এখনো বেশ একটা বড় অংশের মানুষকে বুস্টার ডোজ দিতে হবে, 15 থেকে 18দের টিকাকরণ করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিনের যোগান কি এখন পর্যাপ্ত রয়েছে নাকি এখনো? শুরু হয়েছে তো 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে তো বাংলায়, 10ই জানুয়ারি থেকে তো বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বাংলায়, 15 থেকে 18 বছর বাচ্চাদের টিকাকরণ হচ্ছে। আপনারা খবর নিন না, কলকাতা পৌরসভার বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন স্কুলে বাংলার হচ্ছে। আমাদের যা কাজ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর করেছে, এবং আপনার ভ্যাকসিনেশনের যে এখানে কোনো রকম নষ্ট হয়নি, কোনো জিরো ভ্যাকসিন নষ্ট হয়েছে এখানে সেই পরিস্থিতি বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে মমতা ব্যানার্জিকে। এবং এই বুস্টার ডোজের টিকাকরণ বা 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ করছি এই ধরনের, ওনারা তো মেনেই নিলেন যে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, মেনেই নিলেন তো, এখন তো বুস্টার ডোজ হচ্ছে, পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে, সব তো মেনেই নিলেন। ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিন ঠিক আছে, আর শাক দিয়ে মাছ থেকে লাভ। ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, আমাদের সময় একেবারে শেষ। 21শে জুনের পরে পরিসংখ্যান শেষের আগে যারা এখনো ভ্যাকসিন নেননি, যারা এখনো ভ্যাকসিন নেওয়া বাকি রয়েছে, বা যারা এখনো দ্বিতীয় ডোজ নেননি, বা অনেকেই গড়িমসি করছেন বুস্টার ডোজের বিষয়েও, চিকিৎসক হিসেবে আপনার বার্তা কি থাকবে? আপনি কি আমাকে জিজ্ঞেস করলেন? আপনাকে, ডক্টর অরিন্দম বিশ্বাস। হ্যাঁ, পরিষ্কার কথা হচ্ছে, বার্তা একটাই, সবাইকে অনুরোধ করব যে আসুন, এগিয়ে আসুন। আপনারা যদি না এগিয়ে আসেন আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো না। ভ্যাকসিন নেওয়াটা খুব দরকার। আর আপনি একটা খালি খুব কম সময় শেষ করে দিচ্ছি, স্পুটনিক খুব মানে এটা চলে যাওয়াটা একটা সত্যি খারাপ, মানে সন্তোষজনক নয় এটা ভারতবর্ষের পক্ষে। স্পুটনিক কিন্তু অনেককে দেওয়া হয়েছে। আরেকটা কথা, মডার্না বা ফাইজার যে টেম্পারেচারে তাপমাত্রায় রাখা দরকার সেটা কিন্তু ভারতবর্ষে সম্ভব নয়। আর $1 লেগেছে এদের বানাতে, আর $42 এরা চাইছে, 30 থেকে $42 চাইছে। এটা ভারতবর্ষের পক্ষে এই অর্থনীতিতে সম্ভব নয়। এরপর বাকি থাকে জাইকভ-ডি, সেটা যে কোনো দিন আসতে পারে। তারপর হচ্ছে অ্যাডিনোভাইরাস, যেটা ইন্টারনেজাল, সেটাও আসতে পারে। আমরা অপেক্ষায় আছি, এসে যাবে, আশা করা যায় 3-4 মাসের মধ্যে সেগুলোও আসবে। আর আমাদের এই যুদ্ধকে, এই লড়াই করতে অনেক সাহায্য করবে, অস্ত্র আরও আমাদের হাতে তুলে দেবে। আরেকটা কথা হচ্ছে ভ্যাকসিন হেসিটেন্সি, অনেক আলোচনা আসবে,
অনেক বিতর্ক আসবে, ভ্যাকসিন নেবেন না, ভ্যাকসিন এটা করতে পারে। একটাই কথা বলে দিলাম, ভ্যাকসিন এসে কিন্তু হাসপাতালমুখী মানুষের সংখ্যা যেরকম কমেছে, অর্থাৎ ভ্যাকসিন নিতে হবে, মৃত্যুও কমেছে। ভ্যাকসিন নিতে হবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ভ্যাকসিন নিতে হবে। যারা এখনো ভ্যাকসিন নেননি তারা অতি অবশ্যই এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আসুন। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমাদের সঙ্গে যারা ছিলেন অতিথিরা, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়।